বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা সবাই সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের জন্য নির্মিত ইকোলজি বিষয়ক আজকের অনলাইন ক্লাসটিতে সবাইকে স্বাগতম। শুরু করছি রংপুর বিভাগের সাপোলোর বাতিঘর নামে পরিচিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত প্রাক মডেল কলেজ, উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমের আজকের আলোচ্য বিষয় ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ইকোলজির পরিচয় সম্পর্কে। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মিলন মিয়া, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা কালীগঞ্জ, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আলোচনার শুরুতে আমরা আজকের আলোচ্য সূচি দেখে নেই। আলোচ্য সূচিতে আছে ইকোলজি শব্দটির উৎপত্তি ও পরিচয়, ইকোলজির ইতিহাস, ইকোলজির পরিসর, অটোইকোলজি ও সিনোইকোলজির মধ্যে পার্থক্য এবং ইকোলজির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে জানা যাক ইকোলজি শব্দটির উৎপত্তি সম্পর্কে। ইকোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ ওইকস এবং লগোস এর সমন্বয়ে গঠিত। ওইকস অর্থ হাউস বা প্লেস টু লিভ, বাস্তু বা বাসস্থান, আর লগোস ইকুয়াল হচ্ছে নলেজ অর্থাৎ টু স্টাডি, জ্ঞান বা পঠন। সহজ কথায় জীবের বাস্তু বা বাসস্থান বিষয়ক জ্ঞান চর্চা বা পর্যালোচনাকেই বাস্তুবিজ্ঞান তথা ইকোলজি বলা হয়। জার্মান জীববিজ্ঞানী হ্যান্স রেইটর জীবের সাথে তার পরিবেশের সম্পর্ক বোঝাতে ইকোলজি শব্দটি চয়ন করেন, কিন্তু তিনি এই বিষয়ে কোনো সংজ্ঞা প্রদান করেননি। আরেকজন জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল জীবের সাথে বাসস্থানের সম্পর্ক সম্বন্ধনীয় জ্ঞানকে ইকোলজি হিসাবে সংজ্ঞায়িত করেন ও ব্যাখ্যাও প্রদান করেন। আমরা সেই ইকোলজির আলোচ্য বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। ইকোলজির আলোচ্য বিষয়সমূহের মধ্যে আছে জীবের জীবন পদ্ধতি, আন্তঃক্রিয়া এবং অভিযোজন, বস্তুর সচলতা এবং জীব সম্প্রদায়ের মধ্যে শক্তির প্রবাহ, বাস্তুতন্ত্রের বা ইকোসিস্টেমের পর্যায়গত বিকাশ, পরিবেশের পরিপ্রেক্ষিতে জীবের প্রাচুর্য, বিস্তার, বৈচিত্র্য এবং অভিব্যক্তি সম্পর্কে পর্যালোচনা। আমরা ইকোলজির ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে জেনে নেই প্রাগৈতিহাসিক যুগের গুহাবাসী শিকারী মানুষদেরও বাস্তুজ্ঞান ছিল। বাসস্থানের জন্য অপেক্ষাকৃত উপযুক্ত বাসস্থান নির্বাচন, আগুন জ্বালানো এবং একসময় নদীর তীরের কাছাকাছি কৃষিকাজ শুরু করা মূলত বাস্তুজ্ঞানেরই ক্রমবিকাশ। প্রাচীন ভারতের চরক, কৌটিল্য, খনা প্রভৃতি অনেকের লিখনীতে বাস্তুবিজ্ঞানের ছাপ দেখা যায়। থিওফ্রাস্টাসকে উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়। তিনি উদ্ভিদের শ্রেণীবিন্যাস ছাড়াও এদের বাসস্থান নিয়ে আলোচনা করেন। তিনি বাসস্থানের ভৌত পরিবেশের উপর ভিত্তি করে উদ্ভিদকে জলজ, স্থলজ, মরুজ প্রভৃতি গ্রুপে ভাগ করেছেন। ইকোলজির ইতিহাস পর্যালোচনা করলে বেশ কিছু বিজ্ঞানীর অবদান দেখতে পাওয়া যায়, যেমন ক্যারোলাস লিনিয়াস। জীবের বৈজ্ঞানিক ও জীবের শ্রেণীকরণ ছাড়াও এদের বাসস্থান ও ভৌগোলিক অবস্থান সম্বন্ধে তিনি লিখেছিলেন। আর্নেস্ট হেকেল, জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম 1969 সালে ইকোলজি শব্দটি ব্যবহার করেন। এরপর ডক্টর নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শৈবালবিদ প্রফেসর নুরুল ইসলাম প্রখ্যাত শৈবালবিদ, লিমনোলজিস্ট ও হাইড্রোবায়োলজিস্ট নামে পরিচিত। তিনি ঢাকা জেলার বহু জলাশয় ও নদীর লিমনোলজিক্যাল ও হাইড্রোবায়োলজিক্যাল বিষয়ে গবেষণা করেছেন। এছাড়া মোহাম্মদ ইসমাইল হোসেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ইকোলজি শিক্ষক, তিনি এলজেভিয়ার সায়েন্টিফিক পাবলিশিং কোম্পানি কর্তৃক প্রকাশিত মনোগ্রাফ অব ওয়ার্ল্ড ইকোসিস্টেম
15 নং ভলিউমের সুন্দরবন ইকোলজি অধ্যায়টি রচনা করেছিলেন, যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একটি বিষয়। আমরা এবার ইকোলজির পরিসর বা বিস্তৃতি সম্পর্কে জানব। ইকোলজির পরিসর বিশ্বব্যাপী। পরিবেশকে বসবাস উপযোগী রাখতে ও স্বাভাবিক জীবন পরিচালনার জন্য প্রতিটি মানুষেরই ইকোলজির জ্ঞান থাকা আবশ্যক। এখন সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা যাক। যেমন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের সাথে ইকোলজির সম্পর্ক। জীববিজ্ঞান সহ বিজ্ঞানের অন্যান্য বিষয়ের সাথে ইকোলজির গভীর সম্পর্ক রয়েছে। যেমন মরফোলজি, ট্যাক্সোনমি, জেনেটিক্স ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করতে হলে অবশ্যই ইকোলজির জ্ঞান থাকতে হবে। এছাড়া ভূগোল, মৃৎবিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান এবং পরিসংখ্যান বিষয়ের সাথেও ইকোলজির সম্পর্ক রয়েছে। জীব সমষ্টি সম্বন্ধে ধারণা লাভ করতে ইকোলজির ব্যবহার। ইকোলজির জ্ঞান ও নীতিমালার সহায়তায় প্রকৃতির জীব সমষ্টি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা যায়। বনাঞ্চল, তৃণভূমি, জলাশয়, সমুদ্র, শুষ্ক অঞ্চল, মোহনা ইত্যাদি সম্প্রদায় সম্বন্ধে সঠিক ধারণা লাভের জন্য ইকোলজির জ্ঞান থাকতেই হবে। এরপর কৃষিকাজে ইকোলজি জ্ঞানের প্রয়োজনীয়তা। সফলভাবে কৃষিকাজ করার জন্য একজন কৃষকের ইকোলজির সাধারণ জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। শস্য চাষ, বাগান তৈরি, বনায়ন, মৎস্য চাষ ইত্যাদি কাজে ইকোলজির জ্ঞান বিশেষভাবে সহায়তা প্রদান করে। এবার ইকোসিস্টেম সম্বন্ধে সঠিক জ্ঞান আহরণ। ইকোসিস্টেমের মধ্যে জীবসমূহ ও জড় উপাদানসমূহের আন্তঃক্রিয়া ও শক্তির প্রবাহ সম্বন্ধে ধারণা লাভ ইংরেজির জ্ঞান ছাড়া সম্ভব নয়। বাস্তুতন্ত্র সংরক্ষণ করতে হলে ইকোলজির জ্ঞান থাকতে হবে। আমাদের পৃথিবীও একটি বিরাট ইকোসিস্টেম। এর পরিবেশ ঠিক রাখতে হলে ইকোলজির জ্ঞান অবশ্যই থাকতে হবে। এরপর পরিবেশের ভারসাম্য রক্ষায় ইকোলজির ব্যবহার। পরিবেশের প্রতিটি জীব ও বস্তুই গুরুত্বপূর্ণ। এদেরকে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারলে পরিবেশের ভারসাম্য রক্ষিত হয় না। মানুষের খারাপ কার্যাবলীর কারণে প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে। ফলশ্রুতিতে নানা রকম প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে। এরূপ সমস্যার সমাধানে ইকোলজির জ্ঞানের কোনো বিকল্প নেই। ইকোলজির পরিসরের আরও কিছু বিস্তারিত তথ্য তুলে ধরব। যেমন জনসংখ্যার চাহিদা পূরণে পৃথিবীর ক্রমবর্ধমান জনসাধারণের জন্য প্রয়োজনীয় বাসস্থান, খাদ্য ও প্রয়োজনীয় উপকরণ ব্যবস্থাপনার জন্য ইকোলজির সহায়তা নিতে হয়। বর্ধিত জনসংখ্যার খাদ্যর উৎসের জন্য বিকল্প চিন্তা করতে সামুদ্রিক শৈবাল ও প্রাণী থেকে উপরন্ত খাদ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর মৃত্তিকা ব্যবস্থাপনায় মরুকরণ, লবণাক্ততা, জলাবদ্ধতা, শুষ্কতা, বন্যা ইত্যাদি কৃষি ও বনায়নের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এসব পরিবেশগত পীড়ন হতে উদ্ভিদকে রক্ষা করতে ইকোলজির জ্ঞান বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে। ইকোলজিক্যাল টেকনিক ব্যবহার করে মরুকরণ রোধ করাও সম্ভব। আবার নদী খনন, বাঁধ তৈরি, জলাধার সৃষ্টি ইত্যাদির মাধ্যমে জলাবদ্ধতা, লবণাক্ততা, বন্যা ইত্যাদি প্রতিরোধ করা যায়। এই সকল কাজেও ইকোলজির জ্ঞান থাকা আবশ্যক। এরপর জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণে জীববৈচিত্র্য সংরক্ষণে ইকোলজির বিরাট ভূমিকা রয়েছে। জীবের বাসস্থানের জন্য কিরূপ পরিবেশের প্রয়োজন তা ইকোলজিস্টরাই ভালো জানেন। সুতরাং প্রকৃতির পাহাড়, পর্বত, জলাশয় ইত্যাদি সংরক্ষণ করে প্রয়োজনীয় পরিবেশ বজায় রেখে জীববৈচিত্র্য সংরক্ষণে ইকোলজির জ্ঞানকে কাজে লাগাতে হয়। এছাড়া দূষণ প্রতিরোধে ইকোলজির ব্যবহার করা যায়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিল্প কারখানা, বাসস্থান, রাস্তাঘাট ইত্যাদির বৃদ্ধির কারণে পরিবেশের উপর চাপ বাড়ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। এর ফলে পৃথিবী, বিশেষ করে শহরাঞ্চল, বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ইকোলজির জ্ঞানকে কাজে লাগিয়ে দূষণমুক্ত পরিবেশ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা একান্ত জরুরি হয়ে পড়েছে। সবশেষে শক্তি ব্যবস্থাপনা। শক্তির জন্য কয়লা ও প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহারের ফলে
পরিবেশ দূষণ বাড়ছে। প্রাকৃতিক জ্বালানি একসময় শেষ হওয়ার সম্ভাবনাও আছে বা বাড়ছে। এক্ষেত্রে দূষণমুক্ত সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ উৎপাদনের দিকে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষিত হচ্ছে। এই কাজেও ইকোলজির জ্ঞান বিশেষ ভূমিকা পালন করছে। আমরা এবার অটোকোলজি ও সিনেইকোলজির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। অটোই বা অটোকোলজি, অটিকোলজির ক্ষেত্রে একটি মাত্র সদস্য বা প্রজাতির ইকোলজি সম্পর্কে পর্যালোচনা করা হয়, আর সিনোইকোলজিতে ক্ষেত্রে একটি সম্প্রদায় বা ইকোসিস্টেমের সমস্ত প্রজাতি বা জীবসমূহের পর্যালোচনা করা হয়। অটোকোলজির ক্ষেত্রে সম্প্রদায়ের সমস্ত প্রজাতি সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন বা প্রয়োজন নেই, কেবল সংশ্লিষ্ট প্রজাতির আলোচনা করলেই চলে, অর্থাৎ একক প্রজাতির জীবনচক্র, প্রতিক্রিয়া, অভিযোজন ইত্যাদি জানতে হয়। অন্যদিকে সিনেইকোলজির ক্ষেত্রে সকল প্রজাতি সম্পর্কে কম বেশি ধারণা থাকার এবং পর্যালোচনার প্রয়োজন আছে, অর্থাৎ সম্প্রদায়ের সকল প্রজাতির আন্তঃক্রিয়া, অভিযোজন ইত্যাদি জানতে হয়। অটিকোলজির পর্যবেক্ষণ সরল প্রকৃতির ও কম সময় সাপেক্ষ। অন্যদিকে সিনেইকোলজির পর্যবেক্ষণ জটিল প্রকৃতির এবং বেশি সময় সাপেক্ষ। অটিকোলজির কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে আংশিক বা অসম্পূর্ণ পর্যবেক্ষণ বা পঠন ঘটে, তবে এটি সিনেইকোলজির ভিত্তি রচনা করে। অন্যদিকে সিনেইকোলজির কোনো সম্প্রদায়ের জন্য পরিপূর্ণ আলোচনা বা পঠন, এর মধ্যে অটিকোলজিও অন্তর্ভুক্ত থাকে। উদাহরণ হিসেবে আমরা অটিকোলজির ক্ষেত্রে মধুপুর বত্রজোড়া বনাঞ্চলের শালবৃক্ষের পঠন সম্পর্কে আলোচনা করতে পারবো, আর সিনেইকোলজিতে মধুপুর পত্রজোড়া বনাঞ্চলের সমস্ত প্রজাতির বা জীবের পঠন সম্পর্কে আলোচনা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই মধ্যে দিয়ে শেষ হলো তোমাদের জন্য নির্মিত আজকের ইকোলজি বিষয়ক অনলাইন ক্লাসটি। আশা করছি ক্লাসটি করে তোমরা বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে পেরেছ, বিশেষ করে ইকোলজির ইতিহাস এবং পরিসর সম্পর্কে, যা তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে পড়লে আসন্ন পরীক্ষায় ভালো করবে সেই প্রত্যাশায় এখন তোমাদের বাড়ির কাজগুলো দেখে নিচ্ছি। বাড়ির কাজে আছে ইকোলজি শব্দের উৎপত্তি ও পরিচয় সম্পর্কে লিখবে, ইকোলজির পরিসর সম্পর্কে আলোচনা করবে, ইকোলজির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই এই করোনাকালীন মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। এতক্ষণ ক্লাসটি করে তোমাদের কেমন লাগলো সে বিষয়ে খুব সহজেই তোমরা আমাকে যোগাযোগ করতে পারবে। যোগাযোগের জন্য মোবাইল নম্বরটি স্ক্রিনে দেওয়া হলো 017237060 এবং 32। এছাড়া তোমরা মেইল করেও আমাকে তোমাদের আজকে ক্লাসটির কতটুকু বুঝতে পারলে বা কতটুকু বুঝতে পারোনি সে বিষয়ে খুব সহজেই মেইল করতে পারবে। মেইল আইডি milanuuc@gmail.com, অর্থাৎ milanuuc@gmail.com। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ, হয়তো ইকোলজির অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।